আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অভ্যুত্থানে শহীদ পরিবার ৫ লাখ ও আহতদের সর্বোচ্চ ১ লাখ টাকা দেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জানালেন প্রধান উপদেষ্টা। চিকিৎসার সব খরচ সরকারের। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বেসামরিক প্রশাসনের সাথে দ্বন্দ্ব হবে না, বললেন জনপ্রশাসন সচিব। চিকিৎসা শেষে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আকাশপথে ভ্রমণে সক্ষম হলেই নেওয়া হবে বিদেশে, জানালেন ডাক্তার জাহিদ। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দেশ গড়ার সুযোগ যেন হাতছাড়া না হয়, সবাইকে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনের অভিযোগে ৩ সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরও আসামি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং আহতদের সর্বোচ্চ ১ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। আহত ও নিহতদের পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণের চেক হস্তান্তরের সিদ্ধান্ত নেয় কমিটি। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, অনুদানের দলিল ও দাতাদের তালিকা তৈরি করতে হবে। সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আহতদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ১,২২২ কোটি ১৪ লাখ টাকার ৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের আওতায় মহিলাদের ক্ষমতায়ন, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান। হাসিনা সরকার পতনের পর প্রায় ৪৩ দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভা ২০২৪-২৫ অর্থ বছরের দ্বিতীয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্পগুলো বাদ দেওয়া হয়েছে জানিয়ে পরিকল্পনা কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আগামীতে বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলো ত্বরান্বিত করা হবে। কিছু কিছু প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো দিয়ে খুব বেশি লাভ পাওয়া যাবে না। এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন। পাইপলাইনে থাকা কয়েক বিলিয়ন ডলার যে পড়ে আছে এগুলোকে কাজে লাগাবো এবং আমাদের উন্নয়নের অগ্রাধিকারের সাথে মিলে এরকম কিছু নতুন প্রকল্প আমরা খুব সহজেই শুরু করতে পারি। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির জন্য ৮ বছরে ৬০০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতির কথা জানান বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রাস্টার। রাষ্ট্রদূত বলেন, জার্মানির সাথে দীর্ঘস্থায়ী সম্পর্কের কারণে ১ বিলিয়ন ইউরোর সাহায্য প্রাপ্তির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এ সময় অধ্যাপক ইউনূস বাংলাদেশে আরও জার্মান বিনিয়োগ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সে দেশের দক্ষতা এবং প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন। জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। কিছুদিনের মধ্যেই জনগণ এর সুফল পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশি কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনা সদস্যরা এভাবেই দায়িত্ব পালন করবেন বলে জানান ডাক ও তথ্য উপদেষ্টা। এতে বেসামরিক প্রশাসনের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হবে না বলে মনে করছেন জনপ্রশাসন সচিব। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জাপল। এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ শান্তি শৃঙ্খলার জন্য নির্বাহী ক্ষমতা পাবার পর বদলে গেছে সেনাবাহিনীর তৎপরতা।
এতদিন শুধু টহল থাকলেও এখন থেকে সন্দেহভাজন যে কাউকে গ্রেফতার ও বেআইনি জমায়েত ছত্রভঙ্গ করতে ব্যবহার করতে পারবে সামরিক অস্ত্র। এমনকি ম্যাজিস্ট্রেটের ক্ষমতায় তাৎক্ষণিক সাজাও দিতে পারবেন সেনা অফিসাররা। গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জননিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। পুলিশের সংস্কার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী এভাবেই দায়িত্ব পালন করবে বলে জানান ডাক ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরো শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসব। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হলেও বেসামরিক প্রশাসনের সাথে দূরত্ব তৈরি হবে না বলে মনে করছেন জনপ্রশাসন সচিব। জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এটা কোনো ক্যাডারের ক্ষমতা না, এটা রাষ্ট্রের ক্ষমতা। সেনা সদস্যদের সহায়তা করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এটা উত্তর দিয়ে দিছি। হাসপাতালে চিকিৎসা শেষে 15 দিন পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি ও আকাশপথে ভ্রমণে সক্ষম হলেই দ্রুত বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নানা জটিল রোগে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে চিকিৎসকের পর্যবেক্ষণে রেখে বাসায় চিকিৎসা দেওয়া হবে বলেও জানান ডাক্তার জাহিদ। এদিকে বেগম জিয়ার বাসায় ফেরার খবরে হাসপাতাল ও গুলশানে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। হাসপাতাল থেকে বাসা পর্যন্ত নেতাকর্মীরা বেগম জিয়ার গাড়ি বহরের সঙ্গী হন। ডাক্তার জাহিদ জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের খোঁজখবর রাখার পাশাপাশি বেগম জিয়া তাদের পাশে দাঁড়াতে দলের নেতাদের এরই মধ্যে নির্দেশ দিয়েছেন। জ্বরে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। লিভার সিরোসিস, ডায়াবেটিক, হৃদরোগ, আর্থাইটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত পরশুদিন আমাদের মহাসচিব মহোদয় পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন, নিটোরে কেন গিয়েছিলেন? এটা ম্যাডাম নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে এই যে ছেলেদের হাত চলে গেছে, পা চলে গেছে, এই মানুষ চোখ চলে গেছে, চোখটা দেখার জন্য আমাকেও পাঠাইছিলেন। আর এটার জন্য উনি ব্যক্তিগতভাবে মনে করেন এদের পুনর্বাসনের জন্য সরকার তো সরকারের মতো করবেই, কিন্তু দল তার সবটুকু সামর্থ্য দিয়ে যাতে এদের পাশে দাঁড়ায়, এটা কিন্তু উনি ফিল করেন এবং এর জন্য উনি মহাসচিবকে পাঠিয়েছিলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা যেন কোনোভাবে নষ্ট না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের সম্প্রীতি সমাবেশে তিনি বলেন, ভোটাধিকার ফিরে পেতে সবাইকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। এদিকে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা করে অন্তর্বর্তী সরকারকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে জনসভার আয়োজন করে হরিপুর উপজেলা বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ তার অপকর্মের ফল ভোগ করছে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায় অত্যাচার করলে আওয়ামী লীগের মতোই একই দশা হবে। সনাতন ধর্মাবলম্বী মানুষদের রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। পরাজিত শক্তির চক্রান্তে বিভ্রান্ত না হয়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে হবে বলেও জানান তিনি। সবাই যেন ভোট দিতে পারে,
যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, তাই না? এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমানে সরকারে আছে তাদেরকে দিতে হবে। আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে, আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে, অসৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিজয়ের আকাঙ্ক্ষা পূরণে ঐক্য অটুট রাখতে হবে। বক্তারা বলেন, কোনো ভুল পদক্ষেপে যাতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে তাদের সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে তাদের অধীনে একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন তাদেরকে নিশ্চিত করতে হবে। তারা যদি বিশেষ কোনো দল, কোনো মতাদর্শে তারা যদি পক্ষ অবলম্বন করেন, তাদের যে নিরপেক্ষ চরিত্র, সেই চরিত্র তারা কিন্তু হারিয়ে ফেলবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যেখানে জবাবদিহিতা থাকবে। দখল এবং ক্ষমতায় গেলেই সবটা আমার, এই জায়গাটা বন্ধ হবে। লড়াইয়ের মূল আকাঙ্ক্ষাটাকে যেন আমরা ধারণ করতে পারি, আর যেন ভবিষ্যতে কেউ বৈষম্য বা বঞ্চনার শিকার হয়ে আবার ইনাদের মতো বিদ্রোহী হয়ে উঠতে না হয়। পরাজিত শক্তি ছাত্র জনতার আন্দোলনে বিজয়ের কৃতিত্ব নিয়ে বিভক্তি তৈরির ষড়যন্ত্র করছে, তা সফল হতে দেয়া যাবে না বলেও জানান বক্তারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। একপেশে ও ভোটারহীন নির্বাচন অনুষ্ঠান ও অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য করার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, কে এম নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সহ 18 জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন মহানগর বিএনপির সাবেক নেতা মোহাম্মদ ইকরামুল করিম। এ সময় মেট্রোপলিটন পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। মামলার এজাহারে বলা হয়েছে, 2014, 18 ও 2024 সালে একপেশে ও ভুয়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও সংবিধান সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ ভঙ্গ করার কারণে নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা নষ্ট হয়েছে। অর্থ ঋণ আদালতকে আরও কার্যকর করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আর ব্যাংকার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন সংশোধন করলে 60% খেলাপি ঋণ আদায় করা সম্ভব। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে বিএবি জানায়, দ্রুত সময়ের মধ্যে ব্যাংকগুলো তারল্য সংকট থেকে ঘুরে দাঁড়াবে। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের নতুন কমিটির সদস্যরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন। তারা চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের নীতি প্রণয়নকে স্বাগত জানিয়েছেন। বৈঠক শেষে বিএবি সদস্যরা ব্যাংক কোম্পানি আইন সংশোধনের কথা জানিয়েছেন। বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে কোনো ব্যাঘাত না ঘটে, অতএব কিছু কিছু ব্যাংক তো তারল্য সংকট আছে, আবার এখন ব্যবসায়ীরও তারল্য সংকটে পড়ছে বিগত গত কয়েক মাসের আন্দোলন। সেই সমস্যাগুলোর সমাধান ওনারা কী করবেন কিছু বলেন নাই, তবে আশা করি একটা সমাধান ওনারা দিবেন। আমি মনে করি কোনো ব্যাংকের যে শক্তি, সেই শক্তিটাকে একটা বোতলের ভিতরে ঢুকিয়ে গত কয়েক বছর সিপিএতে দেওয়া হয়েছিল। আমরা ব্যাংকে বোর্ডে ঢুকে ওই সিপিগুলো মুক্ত করে দিচ্ছি। ব্যাংক উদ্যোক্তারা বলেন, দুর্বলতা রয়েছে অর্থঋণ আদালতের। এসব কিছু ঠিক হলে খেলাপি ঋণ আদায় আরো বেশি সম্ভব হবে বলে মনে করে সংগঠনটি। গভর্নর মহোদয় বলেছেন যে হ্যাঁ, অর্থঋণ আদালতকে ফাংশনাল বা কার্যকরী করতে হবে এবং এই ক্ষেত্রে প্রয়োজনে অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে বাংলাদেশ ব্যাংক বসে প্রয়োজনীয় কি কাজ করতে হবে সেটা বাংলাদেশ ব্যাংক করবে। আমরা মোটামুটি ট্র্যাকে আছি এবং এখন যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট খুব স্ট্রং। ইনশাআল্লাহ আমাদের সামনে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে যারা দূর হয়ে যাবে এবং দেখবেন নতুন ভবিষ্যতে আমরা 6 মাসের মধ্যে একটা পরিবর্তন দেখতে পারবো আর কি। এদিন গভর্নরের সাথে বৈঠক করে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন, তবে তারা কথা না বলেই গণমাধ্যমকে এড়িয়ে যান। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মিরপুর 1 নম্বরের শাহালি মার্কেটের সড়কের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান করেছে ট্রাফিক বিভাগ। ট্রাফিক কমিশনার বলছেন, জনগণের চলাচল নির্বিঘ্ন করতেই তাদের এই অভিযান, যা অব্যাহত থাকবে। তবে পূর্ব ঘোষণা ও বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযানের সমালোচনা করেন দোকানিরা। তরিক ইসলামের রিপোর্ট।
মিরপুর 1 নম্বর গোলচত্বর, যেখানে মূল সড়কে পসরা সাজিয়ে বেচাকেনা করছেন দোকানিরা। এতে সবসময় চরম যানজটের কারণে ভোগান্তি পোহাতে হয় পথচারী ও যাত্রীদের। দেশকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য বিনীত অনুরোধ করতেছি। বিকেলে এই এলাকায় মাইকিং করে উচ্ছেদ অভিযান চালায় মিরপুর ট্রাফিক বিভাগ। তুলে দেয়া হয় মূল সড়কে থাকা দোকানীদের, জানিয়ে ক্ষোভের কথা জানান দোকানীরা। ইদানিং ওই যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক মানুষ যারা বেকার তারা দোকান নিয়ে আসছে। আমাকে আগে যদি নোটিশ দেওয়া হয়তো তাহলে আমরা আর মাল আনতাম না, বেচে কিনা এটা ক্লোজ করতাম বা কিছু। আমাদের দাবি আমাদের এখান থেকে ফুট সরাই দিলে আমাদেরকে নির্ধারিত একটা জায়গা করে দেওয়া হোক। মূল সড়ক থেকে দোকান উঠিয়ে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান মিরপুর ট্রাফিক বিভাগের এই উপকমিশনার। আমরা গত 7 দিন ধরে তাদেরকে মাইকিং করেছি যে আমরা প্রধান সড়কে, অন্ততপক্ষে প্রধান সড়কে আমরা কোনো দোকান বসাবো না। আমরা চেষ্টা করছি, আমাদের অভিযান চলমান আছে, এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে, আমরা কোনো অবস্থাতে এটা অ্যালাউ করব না। শুধু ফুটপাত নয়, অবৈধ অটোরিকশার বিরুদ্ধেও তাদের এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। আমরা কোনো অবস্থাতেই প্রধান সড়কে আমরা রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, অটোরিকশা চলতে দিব না। এটা আমাদের একেবারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামী 3 কর্মদিবসের মধ্যে ফিজিওথেরাপি চিকিৎসকদের চাকরি প্রথম শ্রেণীতে উন্নীত করা সহ 2 দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন ফিজিওথেরাপি শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের আশ্বাসে সোমবার পর্যন্ত সকল ধরনের কর্মসূচি বন্ধ রাখার ঘোষণা দেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। বেশ কদিন ধরে নিজেদের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে সারা দেশের ফিজিওথেরাপি শিক্ষার্থীরা। ফিজিওথেরাপি চিকিৎসকদের চাকরি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ করা ও মহাখালীতে শিক্ষার্থীদের জন্য আলাদা কলেজ প্রতিষ্ঠার দাবি জানান তারা। এসব দাবিতে গত 2 দিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বাংলাদেশের সবকিছুর কলেজ হচ্ছে, সবকিছুর ইনস্টিটিউট হচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকারের একটা ফিজিওথেরাপি কলেজ নেই। 2009 সালে 10 জুন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মহাখালীতে। তারপরে 15টি বছর অতিবাহিত হয়েছে, আজ পর্যন্ত আমাদের কোনো ফিজিওথেরাপি কলেজের কোনো কাজ বাস্তবায়ন করা হয়নি। দাবি পূরণে বিভিন্ন সময় মৌখিক আশ্বাস দিলেও কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নেননি বলেও জানান আন্দোলনকারীরা। আজকেও তারা আমাদের 2 দাবি না মানে, তাহলে হতে পারে যে আমরা এই জিনিসটাকে আরো বড় করে করব। আমরা হতে পারে যে আমরা রাস্তায় নামবো। 1980 সালের পর থেকে সরকারি কোনো হাসপাতালে, কোনো প্রতিষ্ঠানে ফিজিওথেরাপিস্ট নিয়োগ নেই, এই দাবি এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি বাস্তবায়নের দাবিতে আমরা এসেছিলাম। এই আন্দোলনে আমরা শিক্ষক মণ্ডলী যারা আছি, আমরা সারাক্ষণ আমাদের শিক্ষার্থীদের পাশে আছি। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে 2 ঘন্টার বেশি সময় বৈঠকের পর আগামী সোমবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা। ফিজিওথেরাপি চিকিৎসকদের সেবা এবং শিক্ষার যে একটা বাস্তব রূপ যাতে আসে বাংলাদেশে, সেটার জন্য স্যার কাজ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। ফিজিওথেরাপিস্ট পদে কোনো ফিজিওথেরাপিস্ট কর্মরত নেই। আমরা সেখানে নিয়োগ এবং প্রত্যেকটা জেলা থেকে, উপজেলা পদ থেকে টারশিয়ারি হাসপাতালেও ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবি তুলেছি। যদি সোমবারের মধ্যে এই জিনিসটা না হয়, তো সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের ডিসিশন, যেটা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমরা মঙ্গলবার দিন আবার এই অফিসে আসব, আমরা আবার আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখব। শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষকরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার সময় এই কথা জানান ট্রাম্প। এ সময় মোদীর প্রশংসাও করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী শনিবার কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে ডেলাওয়ারের উইমিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন হবে ৪র্থ কোয়াড লিডার সামিট। এরপর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সামিট ফর দ্য ফিউচার শীর্ষক সম্মেলনেও ভাষণ দেবেন মোদী। জানাবো পার্টেক্স খেলার খবর। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।
ভারত সফরের মাসখানেক আগে পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের 1 নম্বর দল ভারতের বিপক্ষে সিরিজের আগে তাই শান্ত সাকিবদের নিয়ে আলোচনার কমতি নেই। পাকিস্তানের মতো এই সিরিজেও জয় ভিন্ন অন্য কিছু ভাবছেন না লাল সবুজ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে আজ সকাল 10টায় শুরু হবে ম্যাচটি। আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা। সো ইম্পর্টেন্ট 5 দিনের একটা ম্যাচ হয়, 5টা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো। প্রত্যেকটা টিমেরই ইন্টারন্যাশনাল টিমেরই লক্ষ্য থাকে যে তারা ম্যাচ জিতার জন্য খেলে। সো আমাদের ওই সেম লক্ষ্যটাই আছে যে আমরা ম্যাচ জিতার জন্য খেলবো। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অভ্যুত্থানের শহীদ পরিবার 5 লাখ ও আহতদের সর্বোচ্চ 1 লাখ টাকা দেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জানালেন প্রধান উপদেষ্টা। চিকিৎসার সব খরচ সরকারের। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বেসামরিক প্রশাসনের সাথে দ্বন্দ্ব হবে না বললেন জনপ্রশাসন সচিব। চিকিৎসা শেষে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আকাশপথে ভ্রমণে সক্ষম হলেই নেওয়া হবে বিদেশে, জানালেন ডাক্তার জাহিদ। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দেশ গড়ার সুযোগ যেন হাতছাড়া না হয়, সবাইকে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনের অভিযোগে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরও আসামি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ইটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/iten বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।